রাজনীতি বনাম প্রেমনীতি, লেখনীতে মাহারিন তৃণ। পর্ব সংখ্যা ১৯। স্যার মিটিং শেষ করে বাসায় গিয়েছেন। এতক্ষণে হয়তো পৌঁছানোর কথা। মিটিং কতক্ষণ হয়েছে? প্রায় ২.৫ ঘন্টা। কিন্তু অমীমাংসিত কথাটি শুনে সারাফাতের কপালে ভাঁজ পড়ে। সবগুলো কাজ যেন আজ এলোমেলো হয়ে গেছে। একটা বিষয় নিয়ে এত টানাপোড়েন হ্যাচড়াহচড়ি হচ্ছে বলার বাহিরে। উদ্গ্রীব গলায় জিজ্ঞেস করলো, সান্নিধ্যের মন মেজাজ কি খারাপ? খুবই খারাপ। ৬ আসনের সংসদ সদস্যের সাথে খুব ভালো রকম কথা কাটাকাটি হয়েছে। আফজাল করিম নিশ্চিত মার খাবে স্যারের হাতে। মন্ত্রী সাহেব আজকে ছিলেন জন্য স্যারকে ঠান্ডা রাখার চেষ্টা করেছেন অনেক। আচ্ছা। বান্দরবনের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছে সারাফাজ ও আসিফ। বান্দরবন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল কবির আশ্বাস দিয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন খুঁজে বের করার জন্য। গাড়ির নাম্বার প্লেট বা কোনো ধরনের ক্লু না থাকার কারণে সময় আরও দীর্ঘ লাগছে। কিন্তু এটা নিশ্চিত কোনো একটা চেকপোস্ট দায়িত্বরত পুলিশ ২ নাম্বারই করেছে। তার নয়তো এত প্রশাসনিক লোকজন টেক্কা দিয়ে চলা এত সহজ নয়। যেখানে সময় ৬ হতেই ৭ ঘন্টা পার হয়ে যাচ্ছে। দুশ্চিন্তার ভাঁজ সারাফাজের আগের চেয়েও দ্বিগুণ হয়েছে কপালে। একে তো শেহরিনের কোনো খোঁজই মিলছে না এখন পর্যন্ত, অপরদিকে সান্নিধ্যের মেজাজ আজ তুঙ্গে। সব বিপদ আর ঝড় যেন একসাথে লেগেছে। সান্নিধ্য বাসায় ফিরেছে। হ্যাঁ ভাইয়া, ওয়াশ নিচ্ছে, একটু আগে এসেছে। বের হলে আমাকে ফোন দিতে বলবি, ভীষণ দরকার। সানজি বড় ভাইয়ের কণ্ঠে দুশ্চিন্তার ভাঁজ অনুধাবন করতেই জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে ভাইয়া? কঠিন সমস্যা হয়ে গিয়েছে। শেহরিনকে কিডন্যাপ করেছে কোনো একটা চক্র, এখন পর্যন্ত নিখোঁজ। কি? আসুনি বার্তা শুনে মাত্রই সানজির বুকের ভেতরটা কেঁপে ওঠে। দুপা পিছিয়ে এসে বাম হাত দ্বারা মুখ চেপে ধরে, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এমন বিভীষিকাময় শব্দ তাকে যেন যথাযথ নাজুক করে তোলে। শেহরিনকে কিডন্যাপ করা হয়েছে? কখন? কোথায়? আলা কি বলছো তুমি ভাইয়া? আজ দুপুরে চুয়েট ক্যাম্পাসের সামনে থেকেই। কারা করেছে, কেন করেছে কিছুই বুঝতে পারছি না। সান্নিধ্য ভাইয়া জানে কি না? ওকে জানানোর জন্যই ফোন করেছি। তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? দুপুর থেকে মেয়েটা নিখোঁজ, তুমি এখন অবধি ভাইয়াকে জানাওনি? ও মিটিংয়ে ছিল, সেখানেও পরিবেশটা ভালো ছিল না। আমি ভেবেছিলাম বিষয়টা আমি নিজেই হয়তো ম্যানেজ করতে পারবো, বাট হাত হতে যেন এইভাবে বেরিয়ে যাবে আমি বুঝতে পারিনি। পুলিশের লোকজন সব হন্যে হয়ে খুঁজে চলেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, বাট শেহরিনের হাসিমাখা মুখটা ভেসে উঠল সানজির চোখের সামনে। এসে হানা দেয় মুহূর্তেই। বাচ্চা একটা মেয়ে কিডন্যাপ করা হয়েছে ভাবতেই তার বুকের ভেতরটা অসহ্য ব্যথা শুরু করলো। কেমন আছে, কি অবস্থায় আছে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। যদি কেউ ওর ওপর ক্ষতি করে, যদি মেরে ফেলে। আর ভাবতে পারলো না সানজি, তোমাদের এত রাজনৈতিক ক্ষমতা, এত মানুষজন, এত সব কিছু কোনো কাজেরই না। দেখেছি ভাইয়া, বিপদের সময় কিছু কাজে আসছে না। কি করছো তোমরা? হ্যাঁ, পুরো চট্টগ্রাম তোমাদের এক নামে চেনে, অথচ তোমরা একটা মেয়েকে খুঁজে বের করতে পারছো না। এটা কেমন কথা? সব কিছু সহজ হয় না সানজি। যারা কিডন্যাপ করেছে কেউ একজন প্রশাসনের সাথে জড়িত, যার কারণ বিষয়টা পেঁচিয়ে যাচ্ছে। যাই হোক, নিজেকে শান্ত রাখ। ইনশাল্লাহ শেহরিনের কিছু হবে না। ওকে খুঁজে বের করতে যা যা প্রয়োজন সব করা হবে। সানজি প্রত্যুত্তর দেওয়ার মুহূর্তেই সান্নিধ্য শাওয়ার সেরে ওয়াশরুম হতে বের হয়। গলায় তাওয়াল ঝুলিয়ে বাম হাতে চুলের পানি ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসে। সানজির দিকে এক পলক তাকিয়ে ক্যাবিনেট থেকে কিছু একটা খোঁজে। নিজ ফোন নিয়ে চালু করে। ধূসর নেক ক্রু টি শার্ট পরিহিত ব্যক্তিটির মুখরেখা যথেষ্ট শান্ত ও নির্মল রয়েছে। মন মেজাজ তার ভেতরে খারাপ থাকলেও বাইরে তা বোঝা যাচ্ছে না খুব একটা। কিন্তু এখন যা শুনবে তারপর তার প্রতিক্রিয়া কেমন হবে সেটা ভাবতেই শিহরিত হয়ে উঠল সানজি। ধীর পায়ে এগিয়ে আসে সান্নিধ্যর পানে। ভাইয়া, বড় ভাইয়া কথা বলবে তোর সাথে, তুই যা। আমি আমার ফোনে কল দিচ্ছি, লাইন আছে, কথা বল তুই। সান্নিধ্য কোনো রকম প্রত্যুত্তর না করে সানজির হাত থেকে ফোনটা হাতে নেয়। কথা বলার আগ মুহূর্তে ভুরু কুঁচকে তাকায়। কান্না করছিস কেন? কান্না করছি না তো, এমনি কথা বলছি। এমনি কথা বলি। আয়নার সামনে গিয়ে দেখায়। সানজি সরে আসে সান্নিধ্যর সামনে থেকে। আয়নার সামনে না গিয়ে পিছে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে পানি বের হয়ে চলেছে। এটা সে নিজেও জানে। আয়না দেখার কোনো প্রয়োজন নেই। সান্নিধ্য ফোনটা কানে নেওয়া মাত্রই রাশভারী কণ্ঠে বলে ওঠে,
কথা আছে তোর সাথে। বাসে আসবি কখন? আসবো, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে? সারফাস নিজের ভেতরে চলমান অস্থিরতা দমানোর চেষ্টা করে। জীবনে কত মার্ডার, কিডন্যাপ, হানাহানির মধ্যে থেকেছে, কত মৃত্যু, কত নৃশংসতা চোখের সামনে দেখেছে। কখনো বুক অব্দি কাঁপেনি, অথচ আজ সে স্বাভাবিকভাবে কথা বলতে গিয়েও খেই হারিয়ে ফেলছে বারংবার। কণ্ঠ রোধ হয়ে আসছে ভেতর থেকে, কিন্তু সময়ের পাল্লা যেন ভারী হতে থেকে ভারী হচ্ছে। ফোনের ওপাশে থাকা কঠিন পুরুষটা নিজেকে সমস্ত জড়তা ভীরতা কাটিয়ে ভারী কণ্ঠে বলে, শেহরিনকে অজ্ঞাত কিছু জানোয়ার কিডন্যাপ করেছে আজ দুপুরে। তুই ব্যস্ত ছিলি জন্য আগেই জানাতে চাইনি। দুপুর থেকে আমি আমাদের লোক পুলিশ নিয়ে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছি, কিন্তু সান্নিধ্যের শ্রবণে শেহরিনের কিডন্যাপ হওয়ার কথাটা প্রবেশ করে বেশ স্পষ্টভাবে। আর তা শোনা মাত্র সেকেন্ডের মাঝে মুখরেখায় চলে আসে অমূল্য পরিবর্তন। যে শান্ত নির্মল চেহারা একটু আগ পর্যন্ত ছিল, সেটি এক নিমেষেই পরিণত হয় কাঠিন্যতায়। দগ্ধ আগুনে তার চোখ জ্বলে ওঠে। হাত মুঠো করে চেপে নেয় নিহাগলি শিখার মতো। দৃষ্টি নিক্ষেপ করে থরথর করে গলায় বলে, হ্যাভ ইউ লাস্ট অফ ইউর মাইন্ড? সিরিয়াসলি? রিয়েলি সরি। বিষয়টা যে এত জটিল হয়ে যাবে আই কান্ট ইমেজিন। বাট আমি সব দিকে লোক লাগিয়েছি, এমনকি পুলিশ এখন পর্যন্ত মাঠে আছে, সব চেষ্টা করছে। তুই প্লিজ হাইপার হয়ে যাস না। বড় ভাই থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কোথায় আছিস তুই এখন? থানচি ঢুকলাম। ফোন অন রাখিস। আচ্ছা, বের হ তুই। সান্নিধ্য কান হতে ফোন নামিয়ে সময় দেখে নেয়। এক ঝলক এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। লম্বা সময় পার হয়ে গিয়েছে মাঝে। মস্তিষ্কের ভেতরে তার তীব্র আলোড়ন শুরু হয়েছে। কত বড় কলিজাওয়ালা চট্টগ্রামের বুকে এসে যে সান্নিধ্যের অতি মূল্যবান জিনিসের দিকে হাত বাড়িয়েছে, স্পর্শ করেছে তার শেহরিনকে। শরীরের মধ্যে রক্ত টকবগিয়ে ফুটতে থাকে। চোখ বন্ধ করতে সে ক্রমাগত নিঃশ্বাস নিতে নিতে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে। কঠিন গেম খেলেছে তার বিরুদ্ধে কেউ, কঠিন গেম। পুলিশ প্রশাসনকে টক্কর দিয়ে চলছে মানে এর পেছনে শক্ত হাত রয়েছে। সানজি, নিচে যা আর আমাকে বলবি খাবার না বাড়তে। আমি এখন বের হব, সেটা জানিয়ে দিবি। আমার জবাবদিহিতা করার সময় নেই। আচ্ছা। সানজি ভাইয়ের অগ্নিমূর্তি দেখে কোনো প্রকার দ্বিরুক্তি করে না, সোজা চলে যায় সে কক্ষ ছেড়ে। এখন তার প্রধান কাজ আমাকে গিয়ে বোঝানো। সারাদিন পর ছেলে বাসায় এসেছে, না খেয়ে বের হওয়ার কথা শুনলে চিল্লিয়ে বাড়ি মাথায় তুলবে নিশ্চিত। কিন্তু যে পরিস্থিতি, এর মধ্যে আমাকে ঠান্ডা রাখাটা বেশি জরুরি। সব দিকে আগুন জ্বলছে, সমস্যা। সান্নিধ্য তার পরিহিত নেক্রু টি শার্টের ওপর সাদে একটি চেক শার্ট পরিধান করলো। অতঃপর কভার থেকে চকচকে কালো রিভলভার বের করে কোমরের পেছনে প্যান্টের মাঝে গুজে নিল দ্রুত হাতে। মুখে মাস্ক পরিধান করতে করতে বের হয় তার কক্ষ হতে। রিমন, গাড়ি স্টার্ট করো। ঝড়ের বেগে সান্নিধ্যর ফোন কানে নিয়ে ড্রয়িং রুম পেরিয়ে চলে যায় বাহিরে। মিসেস নাজনীন বেগম ডাইনিং হতে। ছেলে তাড়াহুড়ো বের হয়ে যাওয়া দেখে বেশ অবাক হয়। কি এমন কাজ পড়লো হঠাৎ যে আসা মাত্রই খাওয়ার সময়টুকু হলো না, বেরিয়ে যেতে হলো? তিনি সঠিক কারণ অনুধাবন করতে না পারলেও বাড়ির বড় বউ তিথি খানিকটা সন্দেহন গলায় সানজির দিকে তাকিয়ে বলল, সানজি, কিছু হয়েছে কি? কি হবে ভাবি? সানজির চেহারা এত সিরিয়াস ভাব কেন? কি এমন হয়েছে? তার জন্য তোমাকে পাঠিয়েছি আমরা। আমার জন্য কিছু জিজ্ঞেস অবধি না করি। কই, আগে তো কখনো এমন হয়নি। সানজি তৃষ্ণার্ত গলায় আবারও শুকিয়ে ওঠে। সূক্ষ্ম ঠোঁট চেপে ধরেন নিচের ঠোঁট দিয়েই। সেটা আমি কিভাবে জানবো? আর রাজনীতির বিষয়গুলো তো এমনই হয়, তোমরা তো জানার কথা। ভাবি, এরা 24 ঘন্টায় দৌড়ের ওপর থাকে। সানজির উত্তর চতুর। তিথির মনোপ্রত হয়নি। সন্ধি দৃষ্টিতে তাকিয়ে শেহরিন মেয়েটাকে। সানজি বিদ্যুৎ বেগে দোল খেলো যেন। উঠে তিথির মুখের দিকে তাকালো। তিথির মুখে শেহরিন নামটা শুনে বেশ অবাক হয়েছে। ভাবি, শেহরিনকে চিনলে কেমন করে? নাম জানলে কিভাবে ঠাওর করতে পারলো না সে? তাসিন যে বলবে তাও তো নাম জানে না এখন পর্যন্ত। ইও পানি বলেই তো ডাকে। তাহলে সত্যি করে বলো সানজি, এভাবে লুকিয়ে চাপিয়ে বিষয়গুলো আমাদের পছন্দ না। আমাদের না বললে আম্মাকে অন্তত বলো, শেহরিন মেয়েটার সঙ্গে সান্নিধ্যের কি সম্পর্ক? সানজি, আম্মা, আমি কিভাবে জানবো? আজব তো। তিথি দু কদম এগিয়ে আসে শান্তির পানে। পাংশুটি মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, অনেক কথা ইদানিং কানে আসছে আমাদের, কিন্তু আমরা সেটা গ্রাহ্য করছি না। দয়া করে এমন কিছু করো না তোমরা 3 ভাই বোন মিলে, যেটার কারণে অম্বেশার পরিবারের কাছে আমাদের ছোট হতে হয়। সান্নিধ্যের বিয়ে অম্বেশার সঙ্গেই হবে, এইটুকুই মনে রেখো। এতটুকু নিশ্চিত দিতে বলছি।
কিভাবে ভাবি? ব্যতিক্রম কিছু ঘটার সম্ভাবনা তো থাকতে পারে। তিথি মৃদু হাসে, অতঃপর নরম গলায় বলে, ব্যতিক্রম যেন না ঘটে সেই ব্যবস্থা আমরা করে রেখে এসেছি। যেদিন বাবা, আম্মা আর আমি অম্বেষাদের বাসায় গিয়ে ওকে রিং পরিয়ে এসেছি। সো বুঝতেই পারছো বিষয়টা কত দূরে গিয়েছে। সানজি বিষময়ের সীমা থাকে না। একটার পর একটা সংবাদ আজকে তাকে একদম ভঙ্গুর করে তুলেছে। একটা চিন্তাতেই তার মাথা ফেটে যাচ্ছে, এর মাঝে আবার এত বড় ঘটনা ঘটিয়ে এসেছে এরা। তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছিল ভাবি? ভাইয়ার কোনো প্রকার মতামত না নিয়েই রিং পরিয়ে এসেছ? মিসেস নাজনীন রুড়ো কণ্ঠে বলে, মতামতের কি আছে? বিয়ের সংসার করতে হবে না তার? সারা জীবনে এই রাজনৈতিক হানি টানবে নাকি? আমার ছেলের ভবিষ্যৎ আমি গুছিয়ে দিব না, আমি যদি না গোছাই তো কে দিবে? সানজি হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে, মেজাজ হারিয়ে বলে, আমার বিষয়টা এমন না। হতেও পারে তো ভাইয়ের অন্য কাউকে পছন্দ হতে পারে। তোমরা কাজটা মোটেও ঠিক করনি। ভাইয়া জানলে কি হবে বুঝতে পারছো তো? ধীরে কথা বলো। জানলে কি হবে? কে পছন্দ করে আর কে করে না তা আমি দেখতে চাই না। কে পছন্দে আছে সান্নিদের? আমার শেহরিনের নামটা একটা মেয়ের সাথে সান্নিদের নামটা আরও বেশি কয়েকবার কানে এসেছে। আমি পার্সোনালি চিনি না মেয়েটাকে, কিন্তু অনেকেই আছে যারা চিনেও বলবে না কিছু। সানজি সূক্ষ্ম ঠেস দেওয়া কথায় মিসেস নাজনীন বেগম অসন্তুষ্ট চিত্তে বললেন, আমার 3টে ছেলে মেয়ের একই রকম হয়েছে, সবারই একই ধর্ম, তবে এসব বাহানা আমি শুনবো না। বিয়ে অম্বেষার সঙ্গে হবে, এটা আমার শেষ এবং চূড়ান্ত কথা। কোনো রকমের হেরফের হবে না এতে। রিং পরিয়ে আসা হয়েছে আম্মা, আর কোনো চিন্তা নেই। সানজি তিথির দিকে তাকিয়ে বাঁকা হাসে, যাওয়ার পথে পাশ ফিরে তাকিয়ে বলে, রিং পরাও আর বালা পরাও ভাবি, মনে হয় না তাতে কাজ হবে। ভাইয়া তো চিনোই কেমন, এসব মানলে তো। এতই যখন নিশ্চিত হয়ে বলছো তাহলে বলো শেহরিনকে। আমি কেন বলবো? যার বিয়ে তাকে গিয়ে জিজ্ঞেস করো শেহরিনকে, সে ভালো বলতে পারবে। আমায় কেন বারবার জিজ্ঞেস করছো? আমায় এসবের মধ্যে টানবে না। রাত 9টা 20, পাহাড়তলি মেট্রোপলিটন থানা। শেহরিনের ফোনে শেষ লোকেশন ট্র্যাক করতে গিয়ে বারবার বিঘ্নিত হচ্ছে সকলে, কোনোভাবেই কানেক্ট করা সম্ভব হচ্ছে না। অতঃপর প্রায় 11 মিনিটের মাথায় ফোন অপারেটর উজ্জ্বল বড়ুয়া সান্নিধ্যকে জানায় ফোনের শেষ সিগন্যাল পাওয়া গেছে ডিসি হিলের কাছে, কিন্তু এরপরে ফোন অফ, আর কোনো লোকেশন শো করেনি তারপর থেকে। তার মানে যাওয়ার পথে ফোনটা ফেলে দেওয়া হয়েছে বা একদম সিম খুলে ফেলা হয়েছে, যাতে করে ধারণা পাওয়া না যায় ডিসি হিল হয়ে গিয়েছে। সান্নিধ্যর চোখ দুটো রক্তবর্ণ লাল হলো। রক্তলাল হয়ে থাকলেও মাথা তার যেন এখনও ঠান্ডা। পায়ের ওপরে পা তুলে বসে ডান হাত মুঠো করে থুতনির নিচে রেখে সে খুঁজতে থাকে অন্য পথ। স্যার, সারফাজ ভাই, আসিফ ভাই, পুরো থানসি খোঁজ চালিয়ে পায়নি। ওদের ফিরতে বলো। জি স্যার। শেহরিন ম্যাডামের বাবা আসছেন। কোথায় আছে? চট্টগ্রাম পৌঁছেছেন একটু আগেই। পাহাড়তলী থানার ঊর্ধ্বগত পুলিশ অফিসার সাইয়েদ জসিম সান্নিধ্যের নানান কিছু ব্যাখ্যা দিতে থাকেন, কিন্তু এমপি সাহেবের সেসব কথা কানে প্রবেশ করে না। সে আপন চিন্তায় মগ্ন। একের পর এক থানা হতে ফোন আসছে তার, প্রায় আজকের মতো ব্যর্থ খোঁজাখুঁজিতে। রিমন, শ্রীতমার কি অবস্থা? স্যার, উনি ভীষণ অসুস্থ, অতিরিক্ত আতঙ্কে একদম দুর্বল হয়ে পড়েছেন। পালস রেট নেমে এসেছিল। হাসপাতালে আছে? আপাতত নেই, আসিফ ভাই জানিয়েছেন। আচ্ছা, ওকে একটু ফোন দাও। রিমন আসিফের নাম্বার নিয়ে সরাসরি কল করে শ্রীতমাকে। প্রথম কলে রিসিভ করে না, তবে সেটা ধরেন শ্রীতমার মা। রিমন নিজস্ব পরিচয় দিয়ে অনুরোধ করেন শ্রীতমার সাথে অল্পক্ষণের জন্য কথা বলিয়ে দিতে এমপি স্যারকে। হ্যালো, জি ভাইয়া। শিরিনের খোঁজ কি পাওয়া গিয়েছে? এখনও পাওয়া যায়নি। তুমি কি আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে? তোমার শরীর যদি স্টেবল থাকে। জি জি অবশ্যই, বলুন আপনি। যারা কিডন্যাপ করেছে তাদের কি মুখ আবৃত ছিল? হ্যাঁ, মাস্ক দ্বারা ঢাকা ছিল, একদম অপরিচিত। ওরা কি এর আগে শেহরিন বা তোমাদের দুজনকে কোনোভাবে ডিস্টার্ব করেছে? না ভাই, আজকেই প্রথম, একদম হুটহাট। মেন গেটের কোনো আশেপাশে ঘটেছে? শ্রীতমা খানিকটা সময় নিয়ে পুরোটা জিনিস একবার রিক্যাপ করে মস্তিষ্কে পুনরায় কণ্ঠে বলে, আমাদের চুয়েটের মেন গেট হতে ডান পাশের রাস্তায়, খুব সম্ভবত 30 থেকে 35 মিনিট দূরত্ব হবে মেন গেট হতে। আইনস কনভল নামে যে দোকান আছে না, সেটার একদম পাশেই দাঁড়িয়েছিল গাড়িটি। গুড। গাড়ির নাম্বারটা হয়তো খেয়াল করনি, তাই না? ঘটনা তো দ্রুত ঘটে গেছে, এসব মাথায় আসেনি ভাইয়া। ভেরি নর্মাল। ওকে, টেক রেস্ট। ভেরি সরি টু ডিস্টার্ব ইউ। ইটস ওকে ভাইয়া, আমার চিন্তা হচ্ছে খুব। আপনি প্লিজ যেমনি হোক শেহরিনকে খুঁজে বের করুন। শানি তো ফোন ডেকে থানা হতে বের হয়ে সরাসরি তার সঙ্গে সঙ্গে বের হয় পুলিশসহ
কিছু লোকজন চুয়েট মেন গেট থেকে আইস কন্ট্রোল দোকানে পৌঁছাতে দুজন দোকানি পুলিশ সহ এমপি সাহেবকে দেখে ঘাবড়ে যায় কিছুটা। দুপুরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদেরকে দেখছে কিনা কে জানে, সম্ভবত কিছু নেই, হতেও পারে একদম তাদের দোকানের সামনে ঘটনা ঘটেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা এই বিষয়ে আগে থেকে কিছু জানতো না। সানিদও পুলিশকে নির্দেশ দেয় দুজনের হতে প্রয়োজনীয় জবানবন্দি নেওয়ার জন্য। পুলিশ জবানবন্দি দেওয়া শুরু করলে দোকানদারের লাগানো সিসি ক্যামেরার দিকে নজর দেয়। সিসি ক্যামেরা কি অন? জি স্যার। রিমন বলার আগেই রিমন নিজ হতে বসে পড়ে সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে। টেনে টেনে দুইটা এর থেকে বাকি সময়টুকু দেখে নেয়, কিন্তু তখনও পুরো রাস্তা পরিষ্কার। 2:07 চোখে পড়ে দুজন নারী কায়াকে দোকানের সামনে আসতে। সঙ্গে সঙ্গে ঘটে যাওয়া দুর্বিষহ ঘটনা। সানিদ শেরিনকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পারে না। মেয়েটাকে কোনো জানোয়ার হাত দিয়ে স্পর্শ করেছে। করা মাত্রই সে চোখ বন্ধ করে নেয়। সঙ্গে সঙ্গে এই বিভীষিকা তার কাছে পাথরের মতো মনে হচ্ছিল, যেন কপালের শিরাগুলো দপদপ করে জ্বলছিল। অতর বাহিরে কত শান্ত রেখে যেন একদম তার মনে কোনো বেমানান নেই। গাড়িটা স্টার্ট করো। রিমন পুরো ভিডিও থামিয়ে গাড়িটার দিকে ফোকাস দেয়, গভীর মনোযোগ টেস্ট করে নাম্বার প্লেট দেখতে। স্যার, গাড়ির নাম্বার প্লেট ম্যাজিক মার্কার দিয়ে ঢাকা। সানিদ রিমনের সরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে। আসলে গাড়ি নাম্বার প্লেট ঢেকে রাখা হয়েছে। এবার উপায়? স্যার, আমাদের এখন অন্য উপায় বের করতে হবে, এভাবে হবে না। স্যার, পুলিশ কর্মকর্তা কিছু বলতে আসতেই সানিধ্য ইশারায় করে চুপ করিয়ে দেয়। কিছু একটা ভেবে মস্তিষ্ক তার সজাগ হয়ে ওঠে। দুটো হাতে সে ফোন লাগায় কোনো এক ব্যক্তিকে। গাড়ির মডেল টয়োটা পিয়াস, চট্টগ্রামের 2টো শাখায় অ্যাভেলেবেল। আমি একটা ছবি পাঠাচ্ছি, দেখে বলো এটা রিয়েলি নাকি ফেক। জি স্যার। গাড়ির ছবি মডেল দেখা মাত্র অপর পাশের ব্যক্তিটা অবাক কণ্ঠে বলে, ভাই এটা ফেক। পিছনে রাউন্ড শেপের মাঝে যে লাল রঙের স্টার রয়েছে ওইটা টয়োটা প্রিয়াসের লোগো নাম। এটা যারা চোরা কারবারির মাধ্যমে কেনে তারা ব্যবহার করে। তুমি শিওর? 100% ভাই। আমার নিচে শোরুম রয়েছে, আমি জানবো না? সানিধ্য একাতে চুল মুষ্টিবদ্ধ করে শান্ত কণ্ঠে বলে, চোরাই আজাদের পাওয়া যাবে? জি ভাই, ও বলতে পারবে। সানিধ্য চোরাই আজাদের নাম্বার কালেক্ট করে তার এক ছেলে দ্বারা। ছেলেটা জানায় বেশ কিছু সময় ধরে বাঁশখালীর একটি চোরাচালের চক্র এই মডেলের গাড়ি ব্যবহার করেছে। সে দেখেছে এটা চোরাই আজাদের আনা গাড়ি ছিল। এমপি সানিধ্য শাহজাহান খান বলছি। আরে এমপি সাহেব, আপনি এত রাইতে কি মনে কইরা? টায়াটো পিয়াস কয়টা বিক্রি হয়েছে? কয়টা? ক্যান্সার নিবেন নাকি? আছে 2খানা কালেকশনে। সেই সুন্দর দেখতে, সেই সুন্দর দামও। কয়জন নিয়েছে? টেক্কা দিবেন নাকি স্যার? বারে বারে জানোয়ার বাচ্চা কথা কম বল, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। সানিদের ক্যাপাটে সুর। তব্দা হয়ে যায় চোরাই আজাদ। ফোনের দিকে এক পলক তাকিয়ে বলে, দুজন নিয়েছে, গত মাসে একজন আর আজকে একজন। আরেকজনের আজকের জনের নাম কি? নাম কয়া যাইব না স্যার, নিয়ম নাই। তোর নিয়মের আমি যদি আসি একবার তোর গায়ের সবগুলা হাড্ডি আলাদা করে দিব। পুলিশ যদি জানে দেখেন তখন? পুলিশ এমনিতেই তোকে খুঁজছে। রিজেক মাহিরের না স্যার। সানিধ্য ঠোঁটের ওপর ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করতে ধীরস্থির কণ্ঠে বলে, তোমার রিজেক থানাতেই লেখা আছে। আমি কি যাব নাকি তোমাকে ধরে নিয়ে আসতে? বলো। জুয়ারি বেটা শালা। কইতাছি, তাড়াতাড়ি বল। গাড়ি যার নামে কেনা হয়েছে তার নাম তৌসিফ আহমেদ, মীর সরাই ম্যাজিস্ট্রেট। আপনাদের মতোই সরকারি মাল। কয় টাকা খাওয়াইয়া হয়েছে তোর? স্যার, আমি ঘুষ খাই নাই। তোর বাপ খায়। সানিধ্য ফোন কেটে শারফাজকে কল দেওয়ার মুহূর্তে শারফাজ নিজে তাকে কল দেয়। হ্যালো সানিধ্য, কি খবর? মিরসরাই তৌসিফ আহমেদ। এটাকে মিরসরাই? ও হ্যাঁ, ম্যাজিস্ট্রেট নতুন এসেছে, 3 মাস হলো। কেন? তোর পরিচিত? মিরসরাই একবার গিয়েছিলাম গত মাসে, তখন কথা হয়েছিল। এই ব্যাটার নাম্বার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজ করে দে। ওয়েট কর। শারফাজ নাম্বার দেওয়ার আগ মুহূর্তে সানিধ্যর সামনে উপস্থিত হয় রিজওয়ান সাহেব। মেয়ের খবর পাওয়া মাত্র সব কাজ ফেলে চট্টগ্রাম এসেছে তিনি। বিবর্ণ মুখরেখা, চেহারায় একরস মলিনতা। সানিধ্য রিজওয়ান সাহেবের সাথে হ্যান্ডশেক করে অস্বস্ত কণ্ঠে জবাব দেয়, চিন্তা করবেন না, পেয়ে যাবো অতি দ্রুত। কিভাবে কি হলো আমার মেয়েটাকে? রিজওয়ান সাহেবের চোখের কোণায় ভারী পানি জলজল করছে। উদ্ভটের ন্যায় সে নিজের
নেয়। সানিদ যেন তা দেখল না, অথচ বাহিরের দিকটা ভিন্ন, ভেতরটা দুজনেই হাহাকার করছে পুড়ে। একজন পিতা সেটা আটকে রাখতে চাইলেও পারছে না, আর একজন শক্ত মানব যে নির্দে হজম করে যাচ্ছে। কারণ একটাই, শেহরির নামটা এদের দুজনের জীবনের সাথে সবচেয়ে বড় অংশ হয়ে গেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, ভালোবাসা নামক সূত্রে বাঁধা। সারাফাজ তৌসিফের নাম্বার ম্যানেজ করে দিতে সানিদ কল করে, কিন্তু অপর পাশতে রিসিভ হয় না। ফের ট্রাই করতে রিজওয়ান সাহেবের দিকে তাকিয়ে বলে, তৌসিফ আহমেদকে? তৌসিফ সানিদের ধারালো দৃষ্টিতে তাকিয়ে, পরিচিত? হ্যাঁ পরিচিত, এই ছেলের সাথে শেহরিনের বিয়ের কথা হয়েছিল, কিন্তু আমরা তো সেটাও প্রত্যাখ্যান করে দিয়েছিলাম। রিজওয়ান সাহেবের উত্তর এতক্ষণে অঙ্কের হিসাব মেলাতে সক্ষম হলো সানিদ। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে ফাইনালি তৌসিফ আহমেদ। রাত 11:30, বাঁশখালী। তৌসিফের ফোন নাম্বারের মাধ্যমে লোকেশন ট্র্যাক করা হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধলঘাটা এলাকায় সানিদ পুলিশ আসতে বারণ করলেও পুলিশ অফিসার সায়েদ জসিম তাকে বুঝায় সেখানে তার থাকাটা জরুরি, যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু একরকম সানিধ্য তা না শোনে, যার ফলে পুলিশ অফিসার বাধ্য হয়ে দ্বারস্থ হয় সারফাজের। সারফাজ ওসি সাহেবের সঙ্গে কথা বলে সানিদকে বোঝাতে বলেন, এই তারসিরা মানুষটা যে কোনো পুলিশের সঙ্গে নিতে চাইছে না, এটা তার চেয়েও ভালো আর কেউ জানে না কি করতে পারে সে, কেন পুলিশ নিচ্ছে না? সে তো একাধারে করবে মার্ডার, পুলিশ থাকলে সেটা সম্ভব হবে না, তার বিধায় এত বারণ। কিন্তু ওসি সাহেবের অনুরোধে সানিদ বিরক্ত হয়, অনুমতি দেয়। সে নিজেও জানে এর পেছনে কার হাত, তবে সময় নষ্ট না করে জায়েদ জসিম সহ মোট 5 জন হতে 6 জন নিয়ে দ্রুত পৌঁছায় ধলাঘাটায়। সাগরের কোলে এই অঞ্চল দিনের বেলায় করুণ নিস্তব্ধতা ভেসে বেড়ায়, সেখানে মাঝরাত। ঘুটঘুটে অন্ধকার ভেদ করে দুটো গাড়ি প্রবেশ করে জঙ্গলের মাঝে। গুগল ম্যাপ অনুযায়ী লোকেশন এদিকটাই শো করছে। অশিক্ষিত মানুষেরা নাকি স্বভাবে একটু বোকা হয়, সেরকম তৌসিফতি শিক্ষিত হয়েও বোকার মতো নিজের কবর নিজে খুঁড়েছে। ফোনটা কোনো কারণে সে অন করে রেখেছিল, খানিকক্ষণ হলো। আর কিডন্যাপ করে ফোন অন করে রাখা যে কতটা বোকামি হতে পারে সেটা তার মাথায় নেই। এমনও হতে পারে হয়তো ভেবেছে তাকে কেউ সন্দেহ করবে না, তীক্ষ্ণবুদ্ধি কারো জন্মাবে না তার প্রতি। প্রশাসনের লোক, সে নিজেও, ক্ষমতা তো তার হাতেও একটু আছে। ঘন বন, উঁচু নারকেলের গাছের সারি, আর পথে জমে থাকা কাদা, সব মিলিয়ে ধলাঘাটা নিজেই যেন এক আতঙ্কের প্রতিচ্ছবি, যার আশেপাশে 2-4টা বাড়ি ছাড়া পুরো নির্জনে ঢাকা। আপনার আশেপাশে থাকেন, প্রয়োজন হলে ভেতরে আসবেন। স্যার আপনি একা যাবেন? রিমন যাবে। কোনো কিছু? সানিদ পকেটে ফোন ঢুকিয়ে মুখে মাস্ক খুলে ফেলে, তীক্ষ্ণ গলায় জবাব দেয়, আপনার গেলে ক্ষতি হবে বেশি। জঙ্গলের ভেতরে পরিত্যক্ত দোতলা একটি বাড়ি, কয়েকশো মিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই, একাকী এই দালান মাথা উঁচু করে ঠাই দাঁড়িয়ে আছে। সানিদ ভেতরে প্রবেশ করতে নজর বুলিয়ে দেখে এটা আসলে পরিত্যক্ত এক বাড়ি, এক কথায় কুকর্মের আস্তানা। এমন আস্তানা ডিসি হিলের পাশে, তার নিজেও জানা ছিল না, তাই চিনতে খুব একটি অসুবিধা হলো না। নিচতলা পুরোটা দেওয়াল শ্যাওলা জমানো, জানালাগুলো ভাঙা, আর সামনে দরজা ঝুলে মরিচিকা ধরা। তার মানে নিচতলায় কেউ নেই, সব দোতলায় রয়েছে। কবুল বলে ফেলো শেহরিন, আর কত সময় নেবে? বাসরাতের সময় তো পার হয়ে যাচ্ছে। কালো রঙের কাঠের দরজার ওপাশ হতে ভেসে আসছে নির্মল এক দৃশ্য। চেয়ারে বসে টেবিলের মাঝে পা তুলে সিগারেটে ধোয়া উড়াচ্ছে তৌসিফ, চোখে তার ভয়ঙ্কর ক্ষিপ্ততা। সামনে বিধ্বস্ত এক রমণী, দেখতে দেখতে সে নিজের যেন লুপুতা মিটিয়ে যাচ্ছে একাধারে। শেহরিনের ওপর তলায় আনা হয়েছে ঘণ্টাখানেক আগে, দুপুর থেকে সন্ধ্যা 7টা অবধি। তার হাত পা মুখ বেঁধে রাখা হয়েছিল নিচতলার ঘরে। তৌসিফ আসা মাত্র টেনে হিসড়ে ওপরে তোলা হয়েছে, দুহাতে তার লালে নিমজ্জিত হয়েছে। অসভ্য জানোয়াররা এসে সকলের প্রতি প্রতিশোধ তুলেছে তার ওপর, যার কারণে ঠোঁটের কোণে এখনো রক্ত শুকিয়ে রয়েছে, কালশিটে বর্ণ ধারণ করে রেখেছে। ক্লান্ত বিফল শরীর, সামান্য শক্তি নেই নিজেকে ধরে রাখার। শেহরিনের পিপাসায় গলা কাঠ হয়ে আছে, কতবার অনুনয় করেছে একটু পানির জন্য, কিন্তু পাষাণ দেহি তৌসিফের পোষা কুকুরগুলো রাজি হয়নি। একসময় কাতর হয়ে শিরিন চিৎকার করে পানি চাইতেই তৌসিফ মুখ টিপে বলে ওঠে, কবুল বলার সাথে সাথে পানি পাবে, তার আগে নয়। এতে যদি মরেও যাও আই ডোন্ট কেয়ার। কথাটা শেষ হতে শিরিনের তৃষ্ণার্ততা যেন মিটে গিয়েছে। এই অমানুষের কথায় রাজি হওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মরবে সে, তবুও কবুল উচ্চারণ করবে না, এভাবে আরও কতক্ষণ? কাজীর কথায় বসা থেকে উঠে দাঁড়ায় তৌসিফ, ধীর পায়ে হেঁটে শিহিনের কাছে এগিয়ে দাঁড়ায়, মাথা নিচু করে শিহিনের কানের কাছে গিয়ে বলে, কবুল বলো। শিহিনের হাতে আসে না কোনো প্রকার
শেহরিন হতে আসে না কোনো প্রত্যুত্তর। তৌসিফ শেহরিনের নীরবতা দেখে গর্জে উঠে বলে, বল কবুল। তীব্র গর্জনে কেঁপে ওঠে ভয়ঙ্করভাবে তার শরীর এবং মস্তিষ্ক। কোনো ধরনের আতঙ্ক কিংবা অস্বস্তি নিতে পারে না সহজে। হেমোফোবিয়া আছে তার। পুরো দেহ কম্পনে শ্বাসরুদ্ধ হয়ে আসে, পুরো মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। অনুভব করছে সমস্ত শরীর একসাথে ঠান্ডা হয়ে আসছে, যে কোনো সময় অবচেতন হয়ে পড়বে এতটা খারাপ পরিস্থিতিতে যে সামনে জীবনে কখনো মুখোমুখি হয়নি। শেরিন দীর্ঘ সময় নীরবতা তৌসিফের ভেতরে যেন আরও ক্রোধের আগুন ধরিয়ে দিল। নিজের হিংস্রতা প্রমাণ করতে সে ঠোঁটের কোণে গুজে রাখা সিগারেটের জ্বলন্ত অংশটা শেরিনের ডান হাতের তালুতে চেপে ধরে। আগুনের স্পর্শ হাতে লাগতে চিৎকার করে ওঠে শেহরিন, কিন্তু তার আগেই পেছন থেকে একজন তার মুখ চেপে ধরে। লাল চোখে টপটপ করে গড়িয়ে পড়তে থাকে পানি, ভুরু জোড়া উঁচিয়ে উঠে যায়। বিভৎস এক যন্ত্রণায় শেহরিন অনুভব করে সে হয়তো আর একটু পরই মারা যাবে। স্যার, দোতলার সামনে ঘরটায় দুজন অতিথি এসেছে, আপনার সাথে দেখা করতে চাইছে, ইমার্জেন্সি। অসময়ে অতিথি আসার কথা শ্রবণ হতে তৌসিফের হাত ছেড়ে দেয় শেহরিনের। বুড়ো কুচকে আসে তার, ক্ষিপ্ত গলায় বলে, বাড়ির ভেতরে ঢুকলো কিভাবে? পুলিশও তো হতে পারে। পুলিশের লোক নয় স্যার, ওনারা আপনার ঘনিষ্ঠ ব্যক্তি। বলল, ঘনিষ্ঠ? হ্যাঁ। তৌসিফ বসা থেকে উঠে দাঁড়ালো। শেহরিনের মুখ খুলে দেওয়ার নির্দেশ দেওয়া মাত্রই হুঙ্কার দিয়ে বলে, খবরদার একটু টু শব্দ করবি না মুখ থেকে। একটা শব্দ কানে আসবে তো একদম মেরে ফেলবো। সবাই বের হয়ে তালা লাগিয়ে দে, একটু পরে বিয়ে ছাড়াই বাসর হবে। একে একে সবাই বের হয়ে যায় কক্ষ হতে। সবাই যাওয়া মাত্র শেহরিন চোখ বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে, কারণ সে যদি একবার এখন হাতের দিকে তাকায়, এক মুহূর্ত লাগবে না তার জ্ঞান হারিয়ে ফেলতে। কিন্তু শয়তানটা আবার আসবে বলেছে। বিয়ে ছাড়া বাসর কথাটা মনে আসতে গা গুলে উঠছে তার। নিজেকে বুঝতে চাইছে, কোনোভাবে অবচেতন হওয়া যাবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে, যেভাবে হোক নিজের সম্মানটুকু নষ্ট হতে দিবে না। বাইরে হতে তালা লাগানো শেষে তৌসিফ একাই অতিথিদের কক্ষে দিকে পা বাড়ায়। যেহেতু দুজন, তাই আর লোক নেয় না সঙ্গে। আন্দাজ করছে কারা দুজন, নিশ্চয়ই ভাগ চাইতে এসেছে শকুনের 2 বাচ্চা। ঠিকই খোঁজ পেয়েছে। বাঁকা হেসে সে তার লোকদের নির্দেশ দেয় নিচতলা পাহারা দিতে যেতে। একজন নির্দেশ দেয় কাজীকে বের করে দিতে, বিয়ের দরকার এখন আর নেই, বাসর হলে এমনিতেই বিয়ে হতে বাধ্য। নিচতলায় তৌসিফের লোকজন নামতেই পুলিশ কৌশলে নিঃশব্দে পেছন থেকে কয়েকজনকে পাকড়াও করে। সরাসরি পিস্তল উঁচিয়ে ধরে, কেউ পালানোর উপায় খুঁজে পায় না। চুপচাপ আত্মসমর্পণ করে নেয় সানিদ ও সাজেদ জসিম। শান্ত কণ্ঠে বলে, তৌসিফ নেই বলেছিলাম, বিশ্বাস হয়েছে? এবার এগুলোকে নিয়ে চলে যান। অফিসার সাহেব সানিদের কথা বিশ্বাস করে গিয়েও করে না। কেন জানি তার মনে সন্দেহের আবির্ভাব ঘটে, কিন্তু স্যারের মুখের ওপর দ্বিমত করার সাহসও পেল না। সে বের হয়ে যায় লোকজন নিয়ে। সানিদও খানিকক্ষণ নিচে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, অতঃপর এক পলক কলাপসিপ গেটের দিকে তাকিয়ে সোজা হয়ে চলে যায়। অফিসার সাহেব গাড়ি দুটো মুহূর্তে কিছুটা দূরে হতে ইঞ্জিনের শব্দ ঘাড় ঘুরিয়ে তাকায়, আর তাকানো মাত্রই সে এক অবাক করা দৃশ্যের সাক্ষী হয়। পরিত্যক্ত বিল্ডিংয়ের গ্যারেজের পাশে দক্ষিণ সাইড হতে একটা কালো জিপ গর্জন তুলে চলে যায় চোখের পলকে তার সামনে হতে। চূড়ান্ত বিষময়ে হতবিহ্বল হয়ে যায় অফিসার। হাত মুঠোয় করে গাড়ির বনেটে আঘাত করে সে ক্রমাগত। মুখ হতে অস্পষ্ট স্বরে উচ্চারিত হয়, শিট। সময় ব্যয় না করে প্যান্টের পকেট হতে তড়িঘড়ি করে ফোন বের করে সে। ওসি সাহেবকে ফোনে হতাশিত কণ্ঠে বলে, স্যার, এমপি সাহেব আমাদেরকে বোকা বানিয়েছে। তার লোক আলাদাভাবে ইউএনএকে ধরে নিয়ে গিয়েছে, আর চালাগুলোকে নিয়ে গিয়েছে আমাদের কাছে। হোয়াট? কি বলছো? তোমরা কি করেছিলে? স্যার, উনি শুরুতে আমাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি, নিজে শুধু একজনকে নিয়ে ঢুকেছিল। জাস্ট 2.5 মিনিটের মাথায় সে বাসা থেকে বের হয়ে এসে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে নিচতলায় অবস্থান করতে বলে। এই সুযোগে তার আগে হতেই ঠিক করা লোকজন পিছন গ্যারেজ পাশে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। সেখানে হয়তো আলাদাভাবে ইউএনএকে ধরে, আর এমপি সাহেব নিজে আমাদের সাথে উপস্থিত থেকে সন্দেহের মাত্রা কমায়, যাতে আমরা না বুঝতে পারি তার লোকজন আগে থেকে উপরে কাজ সেরে ফেলেছে। অতঃপর তার কৌশলী চেলাগুলা আমাদের হাত দিয়ে আসলটাকে নিয়ে উধাও হয়েছে। কি ধরনের মাইন্ড গেম খেলেছে একটু সময়ের মধ্যে! মাই গড, দুর্ভিক্ষ একটি ব্যক্তি এই এমপি। একে যারা সহজভাবে নিয়েছে তারাই কপালে দুঃখ আছে। বয়সের কম হলেও রক্তে রাজনীতি একদম কড়ায়। এসব ওর কাছে পান্তা ভাত। স্যার, উনি তো ডিরেক্ট মার্ডার করে দিবে।
তুমি বাল ফলাইতেছো অফিসার, এখন আমার ঘাম ছুটবে। স্যার আমি শিট, চোখের সামনে এইভাবে ঘটবে আমি বুঝতে পারিনি। রাজনীতি ওর বাপের সম্পদ হবেই তো। কাঠে দরজা তালা, সাইলেন্সার লাগানো পিস্তলের সাহায্যে গুলি করে খুলে সঙ্গে সঙ্গে সাদা শার্টের আড়ালের পিস্তলটা গুজে রাখা ছিল। শক্ত দু হাতে দরজার পাল্লা প্রসারিত করে দুদিকে। অন্ধকার ঘরে মাথা উঁচিয়ে টিমটিমে হলুদ ম্লান আলো ছড়িয়ে পড়ে পুরো মেঝে জুড়ে। ভাবসে এক গন্ধ নাকে এসে ভাসে। তীক্ষ্ণ চোখ দুটি অবিরাম খুঁজে চলেছে তার প্রেয়সীকে। শেহরিনের কানে দরজা খোলার আওয়াজ আসে। তার বন্ধরত চোখ খুলে যায় ব্যর্থ হয়ে। সে নিকৃষ্ট মানবতাকে কি তবে তাকে শেষ করতে আবারও হাজির হয়েছে? তাকে মানসিক অত্যাচারে বিধ্বস্ত করার পর আবার কি শারীরিক নির্যাতন চালাবে? শেহরিনের হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসতে থাকে। নিজের হারানোর মুহূর্তেই কানে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠস্বর, শেহরিন। শেহরিনের শরীরের লোম জেগে ওঠে, মেরুদণ্ডের বয়ে যেন স্রোত, শীতল স্রোত বয়ে যায়। এই কণ্ঠ তার চেনা, তার জানা। এই কণ্ঠ পেতে কেন জানি সে মরিয়া হয়ে উঠেছিল এতক্ষণ। তবে কি সত্যি সে এসেছে, নাকি তার মস্তিষ্ক তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে শেহরিন ধীরে ধীরে চোখ খুলে তাকায়। বিড়বিড় করে কাপা কণ্ঠে উচ্চারণ করে, আল্লাহ যদি নেতা সাহেব না হয় তাহলে এক্ষুনি আমাকে তোমার কাছে নিয়ে যাবে। বাবাকে তুমি বুঝিয়ে বলে দিবে। তা শেহরিন ইচ্ছে করে তাকে ছেড়ে যায়নি। শেহরিন। দ্বিতীয়বারে ডাকে সঙ্গে সঙ্গে শেহরিন চোখ পূর্ণাঙ্গ খুলে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে এক লম্বা অবয়কের পুরুষ, যার শান্ত মুখটা তার ভীষণ পরিচিত আর তার দীর্ঘ সময়ের কামনার ব্যক্তি। বাবার কথা অনুযায়ী তার নেতা সাহেব। উচ্ছ্বসিত হয়ে সাথে সাথে ডুকরে কেঁদে ওঠে শেহরিন। দুর্বল শরীরটা অজানা এক শান্তিতে টেনে তোলে সে। ঝড়ের বেগে দৌড়ে এসে জড়িয়ে ধরে সান্নিধ্যকে। ক্ষত হাতটা রেখে সে বাম হাত দিয়ে শার্ট খামচে ধরে। হাতটাকে রেখে সে বাম হাত তার শার্ট খামচে ধরে। অঝরে ধরা ঝর্ণার মতোই চোখের অশ্রু ফেলে যায়। ভাঙ্গুর গলায় উন্মুক্ত হয়ে বলে, কোথায় ছিলেন আপনি? কেন এত দেরিতে আসলেন? আমি তো মরে যাচ্ছিলাম। তুমি চেয়েছিলে আমি আসি? আল্লাহর কাছে বলেছি আপনাকে যদি না পাঠায় তাহলে যেন আমার মৃত্যু হয়। সান্নিধ্য শেহরিনকে আলতো হাতে জড়িয়ে ধরে নিচের বুকে। অশান্ত রমণীর মাথায় ছোট্ট করে চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলে, আল্লাহ চেয়েছিল তুমি বেঁচে থাকো, তাই হয়তো আমি এসেছি। আর ভয় নেই। তোমার বাবা এবং আমি ব্যতীত আজকের পর থেকে কোনো অযাচিত পুরুষ তোমাকে স্পর্শ করার স্পর্ধা দেখাতে পারবে না। এটা সান্নিধ্যের ওয়াদা।